হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা অবশ্যই গ্লোবাল মার্কেট এবং আমেরিকা কিভাবে এই ট্যারিফ ওয়ারটা অ্যাকচুয়ালি প্লে করতে চাইছে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব এবং তার সাথে সাথে আগামীকাল আমাদের মার্কেটের জন্য কি পরিস্থিতি হতে পারে বা কোন জায়গায় যেতে পারে সেই বিষয়টা নিয়েও একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ ওয়ার, যেটার ফলে প্রত্যেকটা দেশের মধ্যে শেয়ার মার্কেটের মধ্যে মূলত বা প্রত্যেকটা দেশের যে রাষ্ট্রনায়ক আছে তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়েছে বা ভীতির সঞ্চার হয়েছে এবং সেই ব্যাপারটা বিভিন্ন জায়গা থেকে এভিডেন্ট বা সেই জিনিসটা প্রত্যক্ষ করা যাচ্ছে। ফর এক্সাম্পল, ভিয়েতনাম অলরেডি নেগোসিয়েশন শুরু করেছে এবং তারা এটাই বলতে চাইছে এবং তার সাথে সিঙ্গাপুরও এটা বলতে চাইছে যে আমাদের কান্ট্রিগুলো পুরোপুরিভাবে অনেকটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে এবং নেগোসিয়েশনের জন্য যে কোনো রকম জায়গায় তারা যেতে রাজি আছে, রাইট? তো এখন এই টাইপ অফ ইভেন্টগুলো কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে সেই বিষয়ে আমার কি ধারণা সেই বিষয়টা নিয়ে একটু প্রথমেই কথা বলে নিই। তো ভিয়েতনামে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরটা তৈরি হয়েছিল বা মেক্সিকোতে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলো তৈরি হয়েছিল সেগুলো হচ্ছে ইদার ইউএসের কোম্পানি অর চাইনিজ কোম্পানি। তারা এই সমস্ত কান্ট্রিজের মধ্যে প্রচুর প্রোডাকশন করে সেই প্রোডাকশনের জিনিসপত্রগুলো অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে ট্রান্সপোর্ট করতো বা সেইগুলোকে প্রোভাইড করতো, রাইট, বেচতো বাংলা কথায়। বাট সেই জিনিসটা ধীরে ধীরে বেশ ভালো রকমের একটা মানে পুরো পৃথিবী জুড়েই এই সমস্ত দেশের যে ইকোনমিগুলো সেগুলো অনেকটা স্ট্রং হয় এবং পুরো জিনিসটা এই ট্যারিফ ওয়ারের থেকে ইউএস চাইছে একটা নেগোসিয়েশন করতে এবং সেই নেগোসিয়েশনের স্বার্থে তারা এই ট্যারিফ ওয়ারটা চালু করেছে। ট্যারিফ ওয়ারটা চালু করার ফলে এখন এই মুহূর্তে যে এফেক্টটা দেখা দিচ্ছে আপনি দেখতে পাবেন প্রায় প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের মধ্যে বেশ ভালো রকমের একটা ফল আপনারা দেখতে পাচ্ছি। সেটা গোল্ডের মধ্যেও আছে, সিলভারের মধ্যেও আছে, কপারের মধ্যেও আছে, ক্রুড অয়েল আছে, ন্যাচারাল গ্যাস আছে বা যে কোনো রকমের কমোডিটিসের মধ্যে আছে। আমি কমোডিটিসের কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে যে কোনো বিজনেসকে চলতে গেলে সেটাকে কমোডিটির দরকার পড়ে বা সেটা মূলত একটা কমোডিটি ড্রিভেন হয়। বিজনেস দু রকমের হয়, একটা হচ্ছে সার্ভিস বেস আর একটা হচ্ছে কমোডিটি বেসড, রাইট, বা প্রোডাক্ট বেস। তো প্রোডাক্ট বেসগুলো কোনো না কোনো কমোডিটির সাথে ডেফিনেটলি ট্যাগ থাকে। এখন এই কমোডিটি প্রাইসের মধ্যে যদি হেরফের হয় পুরো ইকোনমিক সিনারিও কিন্তু প্রত্যেকটা দেশের একটা বিঘ্নিত হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আজ থেকে কিছুদিন আগে ক্রুড অয়েল ছিল 82 টাকা 83 টাকার কাছাকাছি, আজকের ডেটে ক্রুড অয়েল গিয়ে পৌঁছেছে 65 টাকা 62 টাকার কাছাকাছি। তো ক্রুড অয়েল প্রাইস যদি এইভাবে ফল করতে থাকে এটা কিন্তু ইউএসের জন্য একদিক থেকে ভালো। তার কারণ হচ্ছে ইউএসের যে ইনফ্লেশনটার মেজারমেন্ট হয় সেটা হচ্ছে ক্রুড অয়েল দেখে, রাইট। তার কারণ হচ্ছে ওখানে যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা সেটা মূলত হচ্ছে ওই গ্যাসোলিন কেন্দ্রিক বা হচ্ছে মূলত ওদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা সেটা মূলত হচ্ছে এই প্রাইভেট ভেহিকেল ইত্যাদি নিয়ে। সুতরাং ওদের যে ইনফ্লেশনটা জাজ হয় বা ডিরাইভ হয় সেটা ক্রুড প্রাইস দিয়ে। তো ক্রুড প্রাইস যদি ড্রাস্টিক্যালি ফল করে ইউএসের মধ্যে আমরা কিন্তু ভালো রকমের মানে যে ফল হতে চলেছে সেই বিষয়টা কিন্তু মানে আমি এর কথা বলছি, ইনফ্লেশনের কথা বলছি। ইনফ্লেশন যে বিশাল রাইজ করে যাবে সেই ব্যাপারটা কিছুটা হলেও কমবে, নাম্বার ওয়ান। সেকেন্ড বিষয় হচ্ছে ইউএসের জন্য যেটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে যে 8 তারিখ বা 10 তারিখ এরকম একটা ডেট যখন তারা অ্যানাউন্স করে দিচ্ছে যে অমুক ডেট থেকে আমরা ট্যারিফ ওয়ারটা বা ট্যারিফগুলো পুরো মার্কেটের ওপর লাগু হওয়া চালু হবে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে ইউএসের মধ্যে যত কনজিউমার আছে তারা হিউজ পরিমাণ মালপত্র বাড়িতে স্টক করছে। তো এই যে তারা প্রচুর পরিমাণে মালপত্র বিভিন্ন সুপার মার্কেট থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে নিয়ে গিয়ে বাড়িতে স্টক করছে আগামী 3 মাস বা একটা কোয়ার্টার 2টো কোয়ার্টার এরকমের জন্য যার যতটা ক্ষমতা আছে। এর এফেক্টটা কি দেখা দেবে, এই কোয়ার্টারে এই সমস্ত কোম্পানিগুলোর কোয়ার্টারলি রেজাল্ট হঠাৎ করে শুট আপ করবে। তো এই সমস্ত জিনিসগুলো আমি ইউএসের মার্কেটের পার্সপেক্টিভ থেকে বলছি, তাদের মার্কেটের জন্য নেক্সট কোয়ার্টারের স্টার্টিংয়েই একটা মানে পজিটিভ আউটলুক আনবে কিছু কিছু কনজিউমার ড্রিভেন কান্ট্রি মানে জায়গাগুলোতে। বাট মানে এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি লাস্ট ফ্রাইডে যে ইউএস মার্কেট 5%-এর কাছাকাছি ফল করেছে। আমরা যদি দেখি পুরো গ্লোবালি যত মার্কেট রয়েছে প্রত্যেকে ফল করেছে, প্রত্যেকটা কান্ট্রি অলরেডি নেগোসিয়েশন শুরু করে দিয়েছে। এখন আমেরিকা
এই যে ঘটনাটা ঘটাচ্ছে বা এই যে ট্যারিফ ওয়ারটা করছে, এটা কিন্তু সম্পূর্ণ প্ল্যানফুলি করছে। প্ল্যানফুলি এই কারণেই করছে, এটা তাদের করার খুবই দরকার আছে। তার কারণ হচ্ছে জাপান, চায়না বা এই যত কান্ট্রি আছে তারা আমেরিকান যে বন্ড আছে বা যে ডেপ্ট ইনস্ট্রুমেন্ট আছে সেটা বেশ ভালো রকমের তারা হোল্ড করে রেখেছে। এখন তাদেরকে যদি এই বন্ডের ইনস্ট্রুমেন্টের তাদের মানে আমেরিকাকে যদি রিপেমেন্ট করতে হয়, তাহলে সেই জিনিসটা কিন্তু বেশ ভালো রকমের আমেরিকার জন্য ক্ষতিগ্রস্ততার জায়গায় চলে আসবে এই বন্ডের। তো সেই কারণে তারা কি করছে, তারা তাদের যে ডলারটা আছে সেটাকে ডিভ্যালুয়েশন করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডলার ইন্ডেক্স মানে একদম ড্রাস্টিক্যালি ফল করছে, রাইট? তো ডলার ইন্ডেক্স যদি এইভাবে ফল করতে থাকে, ডলার ইন্ডেক্স এখন এই মুহূর্তে যেটা হচ্ছিল আর কি কিছুদিন আগে 104-এর কাছাকাছি চলে গিয়েছিল, 104-105-এর কাছাকাছি চলে গিয়েছিল। এখন যেভাবে ডলার ইন্ডেক্স ফল করছে, যদি আগামী 6 মান্থস ডাউন দ্য লাইন ডলার ইন্ডেক্সকে 80-82-এর কাছাকাছি জায়গায় আনা যায় বা যদি 90-এর কাছাকাছি জায়গায় আনা যায়, তাহলে তাদের যে লোনের রিপেমেন্ট আছে বা তাদের যে লোনের ইন্টারেস্ট আছে সেটা অনেক পরিমাণ কমে যাবে, রাইট? এবং আমেরিকার যে ইন্টারেস্ট বা আমেরিকার গভর্নমেন্টের যে বন্ড, সেটা তো আর পাবলিক হোল্ড করে না, সেটা কোনো না কোনো নেশন হোল্ড করে, রাইট? এবং সেই বিভিন্ন নেশনের সেন্ট্রাল ব্যাঙ্কস হোল্ড করে, কারণ এইভাবেই কারেন্সির ট্রানজ্যাকশন হয় একটা কান্ট্রির সাথে আর একটা কান্ট্রির। তো যাই হোক, এই বন্ডটার যে হোল্ডিংটা বা ওই বন্ডটাকে যদি আমাকে রিপেমেন্ট করতে হয়, তাহলে আমি যদি নেগোসিয়েশনের জায়গায় প্রত্যেকটা কান্ট্রিকে আনতে পারি, তাহলে আমার জন্য লাভটা হবে। তো বেসিক্যালি এই মনোভাব থেকে ইউএসএ বা ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি ট্যারিফ ওয়ারের সূচনাটা করেছে, এবং রিসেন্টলি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কান্ট্রি নেগোসিয়েশনের জায়গায় যেতে রাজি হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নও রাজি হবে। আমরা রিসেন্টলি ভিয়েতনামকে দেখছি, এরপরে রাশিয়াকে দেখতে পাবো। উল্টো দিক থেকে চায়না যে কাজটা করেছে, 34% ইউএসের ওপর ট্যারিফ ওয়ার শুরু করে দিয়েছে, যেটা রিটালিয়েশন বলে আমাদের মনে হতে পারে, বাট আপনি যদি দেখেন চায়নাতে ইউএসের প্রোডাক্ট ওই লেভেলের বিক্রি হয়ই না, বা ইউএসের প্রোডাক্টের উপর চায়না যদি 90%ও ট্যারিফ বসিয়ে দেয়, আমেরিকার খুব একটা কিছু যায় আসে না। কারণ এই যে আমাদের ফেসবুক বলুন, গুগল বলুন বা যত ইউএসের কোম্পানি আছে, তাদের প্রোডাক্ট কিন্তু মানে চায়নাতে চলে না অতটা পরিমাণ। সেই কারণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চায়না অ্যাকচুয়ালি ক্যালকুলেশনসটা বুঝতে পারেনি, বা তারা হয়তো প্যানিকড হয়ে গিয়ে এই জিনিসটা করেছে। এনিওয়ে, যেটাই করে থাকুক না কেন, যেটা দেখতে পাচ্ছি আমরা, চায়নার মার্কেট সেইভাবে আপাতত ফল করেনি, যেহেতু তারা একটা রিটালিয়েশন দেখিয়েছে, বাট বাকি পুরো পৃথিবীর মার্কেট ভয়ঙ্করভাবে ক্র্যাশ করছে, এবং সেটার এফেক্ট আমরা হয়তো মানডে মর্নিং দেখতে পাবো। বাট তার আগে আপনি কাইন্ডলি একটু জাপানের মার্কেট, অস্ট্রেলিয়ান মার্কেট এবং চায়নার মার্কেটটা দেখে নেবেন। আগামীকাল সকালে যদি আপনি ট্রেড করতে চান বা এই সিনারিওটাতে ইন্ডিয়ান মার্কেট কোন জায়গায় যাবে সেই জায়গাটা যদি বুঝতে চান। বাট গিফট নিফটি যেটা বলছে সেটা হচ্ছে 500 পয়েন্টের কাছাকাছি গ্যাপ ডাউন। এটা হচ্ছে আমি ফ্রাইডে নাইটের কথা বলছি। মানডে মর্নিংয়ে গিফট নিফটি যে জায়গায় থাকবে, হতেই পারে 100, 200, 300 পয়েন্ট আর একটু উপরে উঠলো, সো আমরা 100 পয়েন্ট 150 পয়েন্টের গ্যাপ ডাউন দেখতে পেতেও পারি। কি সিনারিও হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে আগামীকাল সকালবেলায় মানে পুরো এশিয়ান মার্কেট কোন স্টেটে খুলছে, এবং উইকেন্ড জুড়ে শুধুমাত্র নেগোসিয়েশনের কথাবার্তাগুলোই এসছে। বড় রকমের যে চেঞ্জেস, সেই টাইপের কোনো চেঞ্জেস আমরা এখন অবধি দেখতে পাইনি। সুতরাং মার্কেটের মধ্যে এই প্যানিকের যে আবহাওয়াটা আছে সেটা কিন্তু বজায় থাকবে। তার সাথে সাথে কমোডিটি প্রাইস যেভাবে ফল করছে সেটাও বজায় থাকবে। এই যে প্যানিকের পরিস্থিতিটার কথা বলছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমি গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে বলছি। ইন্ডিয়ান মার্কেটের মধ্যে এই মুহূর্তে কোনো বড় নিউজ নেই। ইন্ডিয়ান মার্কেট কেবলমাত্র এই গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে শুধুমাত্র নিজের রিয়াকশন দেখাবে, এছাড়া আর কোনো কিছু হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। এবং গ্লোবাল মার্কেট যেভাবে বিহেভ করবে, ইন্ডিয়ান মার্কেটের বিহেভিয়ারটা টু সাম এক্সটেন্ট সেরকমই থাকবে। এরকম নয় যে ইন্ডিয়ান মার্কেট পুরোপুরিভাবে একটা স্ট্রং জায়গায় থাকবে, কারণ গ্লোবাল ট্রেডস কিন্তু যখন হয় তখন একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রির হয়, এবং গ্লোবালি যদি আমরা দেখতে পাই যে একটা রিসেশনারি স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং সেই রকম একটা জায়গায় যাচ্ছে পুরো পৃথিবী, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেট বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইনিশিয়ালি যে ক্ষতিগ্রস্ততা আমরা দেখতে পাবো সেটা আমরা সম্পূর্ণভাবে দেখতে পাবো ইন্ডিয়ান আইটির মধ্যে। আইটির অর্ডার আসা বন্ধ হবে, আইটির মধ্যে জবস যাবে। আইটির লোকজনের যদি প্রচুর পরিমাণে জবস যায়, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা আরও বড় রকম প্রেশার ক্রিয়েট হতে দেখব,
বিকজ এই সমস্ত লোকেদের যদি জবস যায় তাদের যে ইএমআই আছে সেটাকে স্পন্সর করতে হবে বা তাদেরকে সেগুলো পেমেন্ট করতে হবে। সেই জাতীয় পেমেন্ট করার জন্য এদেরকে এসআইপি ভাঙতে হবে বা মিউচুয়াল ফান্ড ভাঙতে হবে। সো মার্কেটের মধ্যে ভালো একটা প্রেশার তৈরি হবে, রাইট? যদি এটা গ্লোবাল ক্রাইসিস বা গ্লোবাল রিসেশনের জন্ম দেয়, এখনও এই মুহূর্তে সেটা বলার মতো মানে একদম মাঝামাঝি জায়গায় রয়েছি আমরা, বিকজ আমরা ইউএস মার্কেটকে মোরলেস 10% এবং স্মল ক্যাপকে আমরা 20%-এর ওপর ফল হতে দেখলাম। সো বেসিক্যালি ইউএস মার্কেট একটা ডাউন টার্নে চলে গেছে বা একটা বেয়ার মার্কেটের দিকে গিয়েছে অ্যাজ পার বুকিস নলেজ, এবং সিমিলারলি বুকিস নলেজের তরফ থেকে ইউরোপও সেম জায়গায় গিয়েছে। আমাদের কান্ট্রি যেটা মানে আমাদের যে শেয়ার মার্কেট আছে সেটা মোটামুটিভাবে আপাতত 15%-এর কাছাকাছি ফল যদি আমরা বলি আগে থেকে যেটা হয়েছে, এবং আমাদের অনেক স্টক রয়েছে যেগুলো অলরেডি ফল করে অনেকটা নিচের দিকে রয়েছে। তো ওভারঅল যে সিনারিওটা বা ওভারঅল যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেই স্ট্রাকচারটা খুব একটা মোটেও ভালো স্ট্রাকচার নয়। আপনারা যদি দেখেন যে গত পরশু মানে লাস্ট ওয়ার্কিং ডে এবং তার আগের ওয়ার্কিং ডেগুলোতে দুটো ওয়ার্কিং ডেতে পরপর এফআইআই ডিআইআই দুজনেই সেল করেছে, নেট সেলার, এবং ডিআইআইয়ের তরফ থেকেও এরপরে সেলিং অ্যাক্টিভিটি যদি আসে এবং এফআইআইয়ের তরফ থেকেও যদি সেলিং আসে, দুটো দিক থেকেই সেলিং আসার জন্য কিন্তু ভালো রকম প্রেশারে থাকবে মার্কেট। এবং গ্লোবাল মার্কেট যদি প্রচণ্ড পরিমাণে প্রেশারে যায়, যত এফআইআই ছিল তারা ইন্ডিয়ান মার্কেট থেকে পয়সা উইথড্র করবে, কারণ ইন্ডিয়ান মার্কেট অতটা ডাউন হয়নি। রিইনভেস্টমেন্টের কথা কেউই এই মুহূর্তে ভাববে না, বিশেষ করে এফআইআই। তার রিজনটা হচ্ছে যে যদি তারা কন্টিনিউয়াসলি দেখে যে ইউএসের যে মানে কি বলবো এই যে ডলার আছে সেটা ফল করছে, ইউএসের মধ্যে সমস্ত ম্যানুফ্যাকচারিং সেক্টর মুভ করতে যাচ্ছে, তখন তাদের ইনভেস্টমেন্টটাও ওই দিকে যাবে। এবং তার সাথে সাথে গ্লোবালি যদি রিসেশন আছে, এফআইআইদের যারা ফান্ড প্রোভাইড করেছে, যেমন আমাদের ডিআইআইদের রিটেলাররা ফান্ড প্রোভাইড করেছে। সে ফর এক্সাম্পল কোনো একটা এফআইআই হচ্ছে পেনশন ফান্ডের টাকা নিয়ে রয়েছে, তো যাদের পেনশন আছে তাদের যদি জব যায় মানে বাইরের কান্ট্রিগুলোতে, ফর এক্সাম্পল ইউরোপের কান্ট্রিতে, তারা যদি রিসেশনারি স্টেটে চলে যায় তখন তারা টাকা উইথড্র করবে। সেই টাকাটা উইথড্র হলে ইন্ডিয়ান মার্কেট থেকেও টাকা বেরিয়ে যাবে, রাইট? সুতরাং ওভারঅল একটা প্রেশার কিন্তু তৈরি হতে চলেছে মার্কেটের মধ্যে যদি এটা গ্লোবাল রিসেশনের জন্ম দেয়। আই এম নট শিওর ওয়েদার ইট উইল গো ফর রিসেশন অর নট। আমি হাসতে হাসতেই বলছি কথাটা, তার রিজন আছে, আশা করি যারা বোঝার তারা বুঝতে পারবেন, বিকজ আমি প্যানিকের কোনো এনভায়রনমেন্ট তৈরি করতে চাই না। বাট যেটা রিয়েলিটি সেটা রিয়েলিটি, এই রিয়েলিটিটা বুঝতে হবে আমাদের প্রত্যেককেই। দেখা যাক আগামীকাল সকালে মার্কেট কোন জায়গায় যায়। যদি 22,000-এ ইন্ডিয়ান স্টক মার্কেট বটম আউট হয় দেন ইট ইজ গুড ফর অল অফ আস। আর যদি বটম আউট না হয় তাহলে, এবং যদি এখানে একটা গ্লোবাল রিসেশনের জন্ম দেয় পুরো এই সিনারিওসটা, তাহলে আমাদের মার্কেট আরও বেশি ডিপ করবে। দেখা যাক কোন দিকে মার্কেট যায়। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে মার্কেটের যে স্টেজ সেটা সম্পূর্ণভাবে এই গ্লোবাল মার্কেট ডিপেন্ডেন্ট থাকবে। এছাড়াও আমাদের 14 তারিখ থেকে ভালো একটা জায়গায় যাবে মার্কেট, কারণ হচ্ছে এবারে আমাদের কোয়ার্টারলি রেজাল্টগুলো আসবে। রেজাল্টের সিজনে কীরকমভাবে কোয়ার্টারলি রেজাল্ট দিচ্ছে প্রত্যেকটা কোম্পানি সেটা দেখতে হবে, এবং তার সাথে সাথে আমরা যে জিনিসটার দিকে তাকিয়ে থাকবো, মানে আমি অ্যাটলিস্ট তাকিয়ে আছি, সেটা হচ্ছে যে নেগোসিয়েশন কোন জায়গায় যাচ্ছে। বিকজ এরপরে নেগোসিয়েশন, বিপুলভাবে নেগোসিয়েশন শুরু হবে প্রত্যেকটা কান্ট্রিজের সাথে ইউএসের। সেখানে ইউএসএ কীভাবে ডিলগুলোকে ক্লোজ করছে একটা কান্ট্রির সাথে, সেই জিনিসগুলোই দেখার আছে। যাই হোক, আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না। আশা করি পুরো সিনারিওটা আপনাদের কাছে বলতে পারলাম বা বোঝাতে পারলাম। সো মার্কেটের মধ্যে যে প্রেশারটা, সেই প্রেশারটা বজায় থাকবে, এটা প্রত্যেকেই বুঝতে পারছেন এই মুহূর্তে। আমি নিজেও সেম কথাই বলছি, বাট বড় বড় ইন্ডিয়ান যারা ইনভেস্টার আছেন তারাও সেম কথাই বলছেন। আচ্ছা, একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, সেই আপডেটটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমার মেন্টরশিপে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য। বিকজ হচ্ছে যে আমি মেন্টরশিপ প্রোগ্রামের ফর্মটা ডিসাইড করেছিলাম যে 25শে এপ্রিল অবধি খোলা রাখবো, বা 25শে এপ্রিল অবধি যারা যারা আছেন তারা ফর্মটা ভর্তি করবেন, এবং যারা ভর্তি করবেন তাদেরকে আমি কল করব ইত্যাদি ইত্যাদি। বাট এত বেশি পরিমাণের মানে রিকোয়েস্ট জমেছে যে আমি ফর্মটা আজকেই আপাতত ক্লোজ করছি, এবং 25শে এপ্রিল অবধি আমি আর এক্সটেন্ড করতে পারছি না, বিকজ তাহলে আরও বেশি পরিমাণ ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং সেক্ষেত্রে প্রচুর বড় প্রেশার চলে আসবে আর কি। এবং
আমার বাঁচতেও অসুবিধা হবে যে কাদের সাথে আমি কাজ করব আগামী 1 বছর 2 বছরের মতো। তো সেই কারণে আমি আমার মেন্টরশিপ প্রোগ্রামের যে ফর্মটা আছে সেই ফর্মটা আপাতত আজকেই এখানে ক্লোজ করছি, এবং এরপরে আর এই বছরের জন্য আমার মেন্টরশিপ প্রোগ্রামের জন্য আমি কাউকেই স্টুডেন্ট হিসাবে নিতে পারবো না। বাট যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের মধ্যে আমি অনেককেই ফোন করা স্টার্ট করে দিয়েছি, অনেকের সাথে আমার ডিসকাশন হয়েছে, অনেককে আমি যাদেরকে প্রোগ্রামে অ্যালাউ করব তাদেরকে অলরেডি আমি বলেছি। আর যাদেরকে আমি এখন অবধি ফোন করিনি অথচ আপনি ফর্ম ফিল আপ করেছেন, ডোন্ট গেট প্যানিক। আপনি 12 তারিখের মধ্যে ফর্ম পুরো মানে আমার কাছ থেকে কল আপনি পেয়ে যাবেন, এবং তারপরে গিয়ে আমরা বাদবাকি প্রসেস বা বাদবাকি যা কিছু আছে সেটা আমি ওভার দ্য টেলিফোন আপনাকে জানিয়ে দেবো। বাট আমার 12 এপ্রিল অবধি আপনি ওয়েট করবেন। 12 এপ্রিলের মধ্যে যদি আপনি আমার ফোন না পান দেন ইউ ক্যান কল মি অর কন্ট্যাক্ট মি। বাট এত বেশি ফর্ম পড়েছে যে আমি দিন রাত কল করেও মানে পেরে উঠছি না বেসিক্যালি। সো মানে পুরো জিনিসটা করতে অনেকটা সময় লাগে, এই প্রসেসটা, ইনিশিয়াল প্রসেসটা। তো সেই কারণের জন্য আপাতত 12 এপ্রিল অবধি ওয়েট করবেন। আমাকে কনস্ট্যান্টলি অনেকেই মেসেজ করছেন যে ফর্ম ফিল আপ করলাম এখনও রেসপন্স পেলাম না কেন। সিরিয়ালি যেভাবে হয়েছে সেইভাবেই আমি আপনাদের মানে রেসপন্স করছি প্রত্যেকের ফর্ম দেখে দেখে। তো সেইভাবেই আমরা চলবো, এবং আজকে আপাতত আমি এই জায়গাতে আমার মেন্টরশিপ ফর্মের এবছরের যে প্রোগ্রামটা করেছিলাম সেটা আমি টোটালি এখানে স্টপ করে দিচ্ছি। আর আমি কোনো স্টুডেন্ট এবছরের জন্য নেব না বা ফর্ম ফিল আপও কাউকে করতে দেব না। সুতরাং নেক্সট আবার 2026-এ গিয়ে আমি ভাববো যে আবার মেন্টরশিপ কোন জায়গায় করব না করব ইত্যাদি ইত্যাদি। সো আপাতত যারা আমার থেকে কল পাননি প্লিজ ওয়েট, বি পেশেন্স। ওকে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।